শুধু খবরের শিরোনাম দিয়ে কল্যাণপুর প্রমোদননগরের রাজনীতি বোঝা যাবে না, এর জন্য গভীরে যেতে হবে, ডেটার গভীরে, মানুষের অভিজ্ঞতার গভীরে। চলুন আজ আমরা সেই কাজটাই করি। ত্রিপুরার ম্যাপে কল্যাণপুর প্রমোদনগর শুধু একটা জায়গা নয়, এটা একটা রাজনৈতিক রণক্ষেত্র। এখানের প্রত্যেকটা ভোট, বুঝলেন, এক একটা গল্প বলে, কারো আশার গল্প, কারোর অভিযোগের, আবার কারো পরিবর্তনের স্বপ্নের গল্প। এই জায়গার একটা খাসিয়াত আছে, এখানের মানুষরা রাজনৈতিকভাবে খুব সচেতন, মানে উদাসীনতা সেটার কোনো জায়গাই নেই এখানে। রাজনীতিটা একদম তাদের দৈনন্দিন জীবনের একটা অংশ। আর তার প্রমাণ হল ভোটের হার। ভাবা যায়, এখানে ভোট পড়ার হার ৯০% নিচে নামেই না প্রায়। এটা থেকেই বোঝা যায় এখানকার ভোটাররা কতটা সক্রিয় আর নিজেদের অধিকার নিয়ে কতটা সচেতন। তো প্রশ্নটা এখানেই, এত সচেতন ভোটার, এত উঁচু ভোটের হার, তারপরেও এই কেন্দ্রের রাজনীতিক হাওয়া এত ঘন ঘন বদলায় কেন? আজকের এই বিশ্লেষণে আমরা এই ধাঁধারই উত্তর খোঁজার চেষ্টা করব। আচ্ছা, তাহলে শুরু করা যাক একেবারে সাম্প্রতিক ফলাফল দিয়ে। ২০২৩-এর রায়। দেখা যাক সংখ্যাগুলো আমাদের ঠিক কী বলছে। ৯১.৭৪%। এই সংখ্যাটা কিন্তু অনেক কিছু বলে দেয়। এটা দেখায় যে এখানের মানুষ গণতন্ত্রে কতটা আস্থা রাখে। তারা জানে তাদের ভোটেই বদল আনা সম্ভব। ভোটের ভাগটা যদি দেখি, দেখুন, বিজেপির ঝুলিতে প্রায় ৪৩.৫৯%, টিপরা মথা পেয়েছে ২৭.৪৯%, আর সিপিআইএম ২৬.৭৩%। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে লড়াইটা হয়েছে ত্রিমুখী, ভোটটা ৩ দিকে ভাগ হয়ে গেছে। আর জেতার ব্যবধান মাত্র ৬,৬১৩ ভোট। এই সংখ্যাটা থেকেই বোঝা যায় যে লড়াইটা কি ভীষণ হাড্ডাহাড্ডি ছিল। আর এটাও স্পষ্ট হয় যে সমীকরণ বদলানোর জন্য ঠিক কতটা সমর্থন এদিক ওদিক হতে হবে। এই ড্যাশবোর্ডটা একবার দেখুন। মোট ভোটার প্রায় ৪৪,৭৭৩ জন। তবে আসল বিষয়টা হলো জাতিগত সমীকরণ। এখানে তফসিলি জাতি মানে এসসি ভোটারাই সংখ্যাগরিষ্ঠ, কিন্তু তফসিলি উপজাতি বা এসটি ভোটারদের সংখ্যাও বেশ ভালো, যা খুব গুরুত্বপূর্ণ। এই ডেমোগ্রাফিক বিন্যাসটা কিন্তু আমাদের পুরো বিশ্লেষণের জন্য একটা মূল চাবিকাঠি। বর্তমানকে ঠিকঠাক বুঝতে গেলে একটু অতীতে ফিরে তাকাতেই হয়। চলুন আমরা গত ৩০ বছরের রাজনৈতিক সফরে একবার চোখ বুলিয়ে নিই। এই টাইমলাইনটা দেখুন, একটা রাজনৈতিক উত্থান পতনের জীবন্ত ছবি। ভাবুন একবার, ২০১৩ সালে সিপিআইএমের ভোট ছিল ৫৩%-র বেশি, আর ঠিক ১০ বছরের মাথায় ২০২৩-এ সেটা নেমে এসেছে ২৬.৭%। এই যে বিরাট পতন, এটাই কিন্তু এই কেন্দ্রের রাজনৈতিক অস্থিরতার সবচেয়ে বড় ইঙ্গিত। এই টেবিলটা দেখুন, ছবিটা আরও পরিষ্কার হয়ে যাবে। ২০১৩-র প্রায় ৫৪% থেকে সোজা নেমে ২০২৩-এ ২৭%, মানে প্রায় ২৭% ভোটের একটা বিরাট ফারাক। এটাই এখানকার রাজনীতির মূল খেলা। এর মানে শুধু বিরোধী ভোট বাড়েনি, সময়ের সাথে সাথে তারা অনেক বেশি সংগঠিত আর শক্তিশালী হয়ে উঠেছে। তো এতক্ষণ আমরা দেখলাম যে কি হয়েছে। এবার আসল প্রশ্ন হলো, কেন এমনটা হলো? এই সংখ্যাগুলোর পেছনে আসল রাজনৈতিক আর সামাজিক কারণগুলো কি? চলুন এবার সেই গভীরে যাওয়া যাক। দেখুন, এই বদলের পেছনে মূলত ৪টে বড় কারণ আছে। ১ নম্বর, এখানে ভোটের হার এত বেশি যে নতুন ভোটারকে বুথে আনার থেকে এক দলের ভোটারকে অন্যদিকে নিয়ে আসাই আসল খেলা। একে বলে ভোট সুইচিং। ২ নম্বর, বিজেপি টিপরা জোট, তারা সিপিআইএম বিরোধী ভোটগুলোকে এক জায়গায় আনতে পেরেছে। ৩ নম্বর, এসটি-এসসি সমীকরণ। উপজাতি বা এসটি ভোট টিপরার দিকে গেলেও সংখ্যাগরিষ্ঠ এসসি ভোট কোন দিকে যাবে তার উপরেই জয় পরাজয় নির্ভর করে। আর ৪ নম্বর হল ২০১৮-তে ক্ষমতায় আসার পর থেকে বিজেপি ক্রমশ নিজেদের সংগঠনকে আরও মজবুত করেছে। তবে এসব রাজনৈতিক সমীকরণ আর কৌশলের ওপরেও একটা কথা থাকে, সেটা হলো আমাদের সাংবিধানিক মূল্যবোধ। গণতন্ত্র মানিত শুধু সংখ্যার খেলা নয়, তাই না? এর আসল ভিত্তি হল দায়িত্বের সঙ্গে তৈরি হওয়া জনমত। এটা আধিপত্য দেখানোর জায়গা নয়, এটা আলোচনার জায়গা, একে অপরের কথা শোনার জায়গা। এতক্ষণ আমরা সংখ্যা, ডেটা, কৌশল নিয়ে কথা বললাম, কিন্তু এই সব কিছুর পেছনে কারা আছেন? সাধারণ মানুষ। চলুন এবার মাটির কাছাকাছি গিয়ে তাদের কথাগুলো একটু শোনার চেষ্টা করি। তো মানুষের মূল সমস্যাগুলো কি কি? এই হিটম্যাপটা দেখুন, একদম পরিষ্কার। সবচেয়ে বড় সমস্যা হলো বেকারত্ব আর চাকরির অভাব। তারপরেই আসছে রাস্তা, বিদ্যুৎ, জলের মতো বেসিক পরিকাঠামোর অভাব। উপজাতিদের জমির অধিকার আর চাকরির নিরাপত্তা নিয়েও বড় উদ্বেগ আছে। আর তার সাথে স্বাস্থ্য, শিক্ষা আর সরকারি কাজের স্বচ্ছতার অভাব তো রয়েছেই। এই বিষয়গুলোই কিন্তু ভোটের দিন তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে। আচ্ছা, সমস্যাগুলো তো স্পষ্ট হলো। এখন প্রশ্ন হলো, সমাধানের পথটা কি? চলুন এবার বিশ্লেষণ থেকে বেরিয়ে একটা কার্যকরী পরিকল্পনার দিকে তাকানো যাক।
এমন একটা ব্লুপ্রিন্ট যা দিয়ে মানুষের বিশ্বাস আবার ফিরিয়ে আনা যেতে পারে। যে কোনো পরিকল্পনার আগে নিজের শক্তি আর দুর্বলতাটা বুঝে নেওয়া খুব জরুরি। যেমন সিপিআইএমের শক্তি হল তাদের পুরনো পোল খাওয়া ক্যাডার নেটওয়ার্ক, কিন্তু দুর্বলতা ভোটের হার লাগাতার কমে যাওয়া। সুযোগ কোথায়? সুযোগ হল মানুষের আসল সমস্যা, মানে চাকরি আর উন্নয়নের অভাব নিয়ে কাজ করা। আর হুমকি বা চ্যালেঞ্জ, সেটা হল বিজেপি টিপ্রা জোটের সম্মিলিত শক্তি। তাহলে এগুলোর রাস্তাটা কি হতে পারে? এখানে একটা 90 দিনের ফ্রেমওয়ার্ক দেখুন। প্রথমত D90, মানে একেবারে শেষ 90 দিন থেকে শুরু। কাজ হলো মানুষের কাছে যাওয়া, তাদের কথা শোনা। তারপর D60, মানে 60 দিন আগে থেকে ইস্যুভিত্তিক জোট তৈরি করা। D30, মানে 30 দিন আগে থেকে সরাসরি মানুষের কাছে পৌঁছে তাদের অভিযোগ শোনা। আর শেষ 10 দিন, তখন ব্যাপক প্রচার আর চূড়ান্ত ইশতেহার মানুষের কাছে পৌঁছে দেওয়া। বিশ্বাস ফিরে পেতে হলে এই প্রত্যেকটা ধাপই খুব জরুরি। আর আজকের এই ডিজিটাল যুগে প্রচারের সাথে একটা বড় নৈতিক দায়িত্বও চলে আসে। সেটা হলো মানুষের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা। কারো তথ্য ব্যবহার করার আগে তার সম্মতি নেওয়াটা খুব জরুরি। এটা শুধু আমাদের দেশের নতুন ডেটা সুরক্ষা আইনের ব্যাপার নয়, এটা আসলে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত মর্যাদাকে সম্মান জানানোর বিষয়। একটা কথা আমাদের মনে রাখতে হবে, নেতৃত্ব কিন্তু শুধু একটা নির্বাচন জেতার জন্য নয়, এটা একটা লাগাতার প্রক্রিয়া, একটা সিস্টেম যা মানুষের প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িয়ে থাকে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। নির্বাচন একটা মাইলস্টোন হতে পারে, কিন্তু আসল রাস্তাটা হল সুশাসন। জেতাটা হয়তো সাময়িক, কিন্তু মানুষের জন্য কাজ করা মানে সুশাসনের কাজটা চলতেই থাকে। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে যোগাযোগ করুন blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai এ, অথবা ফোন করুন 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।